50,000 দর্শকের গর্জনের নিচে কলোসিয়াম রক্তে ভিজে যেত, যেখানে মৃত্যু ছিল মূল আকর্ষণ। দাসদের দ্বারা নির্মিত, লুট করা অর্থে অর্থায়নকৃত এবং সহিংসতায় ইন্ধনপ্রাপ্ত, রোমান কলোসিয়াম ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে মারাত্মক আখড়া। হলিউডের কথা ভুলে যান, এখানে আসল গ্ল্যাডিয়েটররা মৃত্যুর জন্য লড়ত, আর সকালের নাস্তার আগে সিংহরা বন্দীদের ছিঁড়ে খেত। যদি আমি আপনাকে বলি যে কলোসিয়াম বিনোদনের চেয়ে ভয়ের মাধ্যমে রাজনৈতিক নিয়ন্ত্রণের বিষয় ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে রোম নির্যাতনকে প্রদর্শনীতে পরিণত করেছে, কলোসিয়ামকে যন্ত্রণার স্টেডিয়ামে পরিণত করেছে। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা আবার প্রাচীন রোমে ফিরে যাব, যেখানে আমরা কলোসিয়ামের পাশবিক ইতিহাস সম্পর্কে 20টি ভয়াবহ তথ্য শেয়ার করব। চলুন শুরু করা যাক। 20 নম্বর, সম্রাটের উপহার। কলোসিয়ামের নির্মাণ কাজ 80 খ্রিস্টাব্দে সম্রাট টাইটাসের শাসনামলে সম্পন্ন হয়েছিল। তিনি 100 দিনের খেলার মাধ্যমে অ্যাম্ফিথিয়েটারটি জনসাধারণের জন্য উন্মুক্ত করেন, যেখানে নকল নৌযুদ্ধ, বন্য প্রাণী শিকার, মৃত্যুদণ্ড এবং গ্ল্যাডিয়েটরের লড়াই ছিল। জনসাধারণের কাছে জনপ্রিয়তা অর্জনের জন্য টাইটাস অংশগ্রহণকারীদের উপর সোনার মুদ্রা বর্ষণ করতেন। নারী ও দাস সহ সকলেই এই বিনামূল্যের অনুষ্ঠানে যোগ দিতে স্বাগত ছিল। সম্রাট ডমিটিয়ান তার ভাইয়ের ঐতিহ্য বজায় রেখে এর 5ম বার্ষিকীতে 100 দিনের খেলার মাধ্যমে অ্যাম্ফিথিয়েটারটি উন্মুক্ত করেন। তবে তিনি রথ দৌড় এবং নাট্য পরিবেশনাও যোগ করেন। একজন দক্ষ নির্মাতা হওয়া সত্ত্বেও ডমিটিয়ান জনসাধারণের কাছে অপছন্দনীয় ছিলেন। 96 খ্রিস্টাব্দে তিনি তার নিজের দাদি জুলিয়া মেসা দ্বারা খুন হন। 19 নম্বর, ধ্বংসাবশেষের উপর নির্মিত। কলোসিয়ামের নির্মাণ কাজ ডোমাস ট্রান্সিটোরিয়ার নেরোর বিলাসবহুল প্রাসাদ কমপ্লেক্স ধ্বংসাবশেষের উপর হয়েছিল, যেখানে রোমের মহা অগ্নিকাণ্ডের পর সম্রাট বাস করতেন। এই স্থানটি বেছে নেওয়া হয়েছিল কারণ এটি রোমান ফোরাম এবং সম্রাটের ব্যক্তিগত উদ্যানের কাছাকাছি কেন্দ্রে অবস্থিত ছিল। ধ্বংস প্রক্রিয়ার সময় দেখা যায় যে কাঠামোর নিচের মাটি আগুন এবং বিষাক্ত গ্যাসের দ্বারা দূষিত হয়ে গেছে। এই সমস্যা সমাধানের জন্য নির্মাণ কাজ শুরু করার আগে 30 ফুট মাটি সরাতে হয়েছিল। টাইটাসের বাবা সম্রাট ভেসপাসিয়ান প্রকল্পটি শুরু করেন এবং এর প্রথম অংশ রোমের জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেন। পরিবারের নাম ভবনের বাইরে খোদাই করা আছে। 18 নম্বর, গ্ল্যাডিয়েটর স্কুল। সাধারণত মনে করা হয় যে কেবল দাস এবং যুদ্ধবন্দীরাই গ্ল্যাডিয়েটর হতো, তবে এমন প্রমাণ রয়েছে যে অনেক পুরুষ এই পদের জন্য স্বেচ্ছায় আবেদন করত। যখন একজন স্বেচ্ছাসেবক গ্ল্যাডিয়েটর স্কুলে যোগদানের জন্য আবেদন করত, তখন তাদের শারীরিক পরীক্ষা করা হতো যাতে নিশ্চিত করা যায় যে তারা প্রশিক্ষণে টিকে থাকার জন্য যথেষ্ট শক্তিশালী। এই পুরুষরা জোড়ায় জোড়ায় প্রশিক্ষণ নিত এবং বিভিন্ন অস্ত্র ও কৌশলের বিরুদ্ধে আক্রমণ ও রক্ষা করতে শিখত। তাদের নিরাপদে পড়ে যাওয়ার কৌশলও শিখতে হতো যাতে যুদ্ধের সময় তারা নিজেদের আঘাত না করে। তাদের প্রশিক্ষণের শেষে গ্ল্যাডিয়েটরদের দক্ষতার স্তর অনুযায়ী র্যাঙ্ক করা হতো। যারা অসাধারণ প্রতিভা দেখাত তাদের সবচেয়ে মর্যাদাপূর্ণ খেলাগুলোতে পাঠানো হতো। 17 নম্বর, একটি প্রিয় বিনোদন। কলোসিয়ামে 50,000 থেকে 80,000 দর্শক খেলা দেখতে আসত। একজন রোমানদের জন্য খেলা দেখতে আসা একটি বিশেষাধিকার হিসেবে বিবেচিত হতো এবং কেউ কেউ তাদের উপস্থিতির বিষয়ে গর্ব করত। ঐতিহাসিকদের অনুমান, প্রতি বছর গড়ে 4টি খেলা অনুষ্ঠিত হতো, প্রতিটি অনুষ্ঠান 5 দিন ধরে চলত। খেলার সময় সিনেটর, নাইট এবং সমাজের অন্যান্য ধনী সদস্যরা জনসাধারণের উপর সোনা ছুঁড়ে তাদের ধনসম্পদ ও ক্ষমতা প্রদর্শন করত। কিছু মুদ্রায় সম্রাটের ছবি স্ট্যাম্প করা থাকত। এই মুদ্রা পেয়ে সাধারণ মানুষ মনে করত যেন তারা সম্রাটের উদারতায় অংশ নিচ্ছে। 16 নম্বর, একটি অবিশ্বাস্য কীর্তি। কলোসিয়ামের নির্মাণ একটি অবিশ্বাস্য প্রকৌশলগত কীর্তি ছিল। এটি আধুনিক সরঞ্জাম বা প্রযুক্তি ছাড়াই নির্মিত হয়েছিল। সেই সময়ে কংক্রিট সবেমাত্র আবিষ্কৃত হয়েছিল এবং এটি ভবন জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। রোমানরা এক নতুন ধরনের কংক্রিট তৈরি করেছিল যা কাঠামোর ওজন সহ্য করতে এবং ক্ষয় প্রতিরোধ করতে পারত। এছাড়াও তারা খিলান এবং ভল্টের একটি সিস্টেম তৈরি করেছিল যা অঙ্গনের ভিতরে বিশাল খোলা স্থানের অনুমতি দেয়। কলোসিয়াম 15 তলা উঁচু ছিল এবং সম্পূর্ণ গোলাকার ছিল। 15 নম্বর, খেলার জ্বালানি।
কলোসিয়ামের বাইরের প্রাচীর বরাবর খাবারের দোকান সাজানো থাকত, যেখানে বিভিন্ন ধরনের খাবার ও পানীয় বিক্রি হতো। বিক্রেতারা সকাল সকাল দোকান খুলত যাতে জনসাধারণের জন্য গেট খোলার আগে তাদের জিনিসপত্র বিক্রি করার সময় থাকে। জনপ্রিয় জিনিসপত্রের মধ্যে ছিল পেস্ট্রি, ফল, ওয়াইন এবং জলপাই তেল। একবার ভিড় জমতে শুরু করলে বিক্রেতারা তাদের পণ্য কেনার জন্য গ্রাহকদের আকর্ষণ করার চেষ্টা করত। কিছু খাবারের দোকানে সুভেনিয়ারও বিক্রি হতো, যেমন ছোট মূর্তি এবং গহনা। এত লোকসমাগমের কারণে বিক্রেতাদের জন্য টাকা উপার্জনের এটি একটি বড় সুযোগ ছিল। তাদের অনেকেই কয়েক মাস ধরে নিজেদের এবং তাদের পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট লাভ করত। 14 নম্বর, বিনামূল্যে প্রবেশ। কলোসিয়াম নির্মাণকালে রোমান সিনেট খেলার জন্য প্রবেশ মূল্য নির্ধারণের কথা বিবেচনা করেছিল। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে খেলা সকল অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে হবে। এই সিদ্ধান্ত জনসাধারণের জনপ্রিয়তা অর্জনের জন্য নেওয়া হয়েছিল। রোমান সম্রাটরা নিজেদের উদার এবং দয়ালু শাসক হিসাবে দেখতে চেয়েছিলেন, এবং বিনামূল্যে বিনোদন প্রদানের চেয়ে এটি করার আর কি ভালো উপায় ছিল। এছাড়াও আশা করা হয়েছিল যে খেলাগুলো দারিদ্র্য ও বেকারত্ব কমাতে সাহায্য করবে। হাজার হাজার গ্ল্যাডিয়েটর, প্রশিক্ষক এবং অন্যান্য কর্মীদের জন্য চাকরি প্রদানের মাধ্যমে খেলাগুলি অনেক সংগ্রামরত রোমানদের জন্য খাবারের ব্যবস্থা করতে সাহায্য করেছিল, তবে এর জন্য অনেক মূল্য দিতে হয়েছিল। 13 নম্বর, নিখুঁত দৃশ্য। কলোসিয়ামে বিভিন্ন স্তরের আসন ছিল। নিচের স্তরটি সিনেটার এবং নাইটদের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শকদের জন্য সংরক্ষিত ছিল। উপরের স্তরটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল। দর্শকরা কর্মের আরও ভালো দৃশ্যের জন্য টিকিটও কিনতে পারত। এই আসনগুলি কলোসিয়ামের কেন্দ্রের কাছাকাছি অবস্থিত ছিল। এই আসনগুলির টিকিট বেশি ব্যয়বহুল ছিল, তবে অনেক রোমানদের জন্য এগুলি মূল্যহীন ছিল না। হাউসের সেরা আসনগুলি সম্রাট এবং তার পরিবারের জন্য সংরক্ষিত ছিল। এই আসনগুলি দর্শকদের উপরে একটি ব্যক্তিগত বাক্সে অবস্থিত ছিল। এখান থেকে সম্রাটের পুরো অঙ্গনের নিখুঁত দৃশ্য ছিল। 12 নম্বর, সম্রাটের বক্স। সম্রাটের বক্স দর্শকদের উপরের ব্যক্তিগত কক্ষে অবস্থিত ছিল। এটি সোনা এবং মার্বেল দিয়ে সজ্জিত ছিল এবং সম্রাট এবং তার অতিথিদের জন্য আরামদায়ক আসন ছিল। বক্সে একটি বাথরুম এবং একটি ছোট রান্নাঘরও ছিল। এছাড়াও সম্রাটের বক্সে একটি গোপন প্রবেশপথ ছিল যা তাকে জনসাধারণের চোখে না পড়ে অঙ্গনে প্রবেশ করতে দিত। এই প্রবেশপথটি কলোসিয়ামের বেসমেন্টে অবস্থিত ছিল। সম্রাট প্রায়শই এই প্রবেশপথ ব্যবহার করতেন হঠাৎ অঙ্গনে উপস্থিত হয়ে দর্শকদের চমকে দিতে। 11 নম্বর, কোনো ফেরত নেই। একবার খেলা শুরু হলে দর্শকদের কলোসিয়াম ছেড়ে যাওয়ার অনুমতি ছিল না। এটি লোকদের অঙ্গন ছেড়ে যাওয়া এবং তারপর আবার প্রবেশ করা থেকে বিরত রাখার জন্য করা হয়েছিল। পুনরায় প্রবেশ ভিড়ের মধ্যে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারত, যা আঘাত বা এমনকি মৃত্যুর কারণ হতে পারত। এছাড়াও সম্রাট চাননি যে খেলার সময় কেউ চলে যাক, কারণ এটি একটি বার্তা দিত যে রোম যতটা শক্তিশালী ছিল ততটা শক্তিশালী নয়। যদি লোকেরা যখন খুশি চলে যেতে পারত, তবে সাম্রাজ্যকে দুর্বল দেখাত। 10 নম্বর, সিংহ। সিংহ কলোসিয়ামের অন্যতম জনপ্রিয় আকর্ষণ ছিল। এই দুর্দান্ত প্রাণীগুলো সাম্রাজ্যের সব জায়গা থেকে আনা হয়েছিল খেলাগুলোতে প্রদর্শনের জন্য। সিংহগুলোকে একে অপরের বিরুদ্ধে বা হাতি ও গন্ডারের মতো অন্যান্য প্রাণীর বিরুদ্ধে নামানো হতো। কখনো কখনো সিংহগুলোকে দর্শকদের মধ্যে ছেড়ে দেওয়া হতো অবাধে ঘোরাঘুরির জন্য। এটি দর্শকদের জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল, তবে এটি খুব উত্তেজনাপূর্ণ ছিল। সিংহগুলোকে প্রায়শই অপরাধীদের শাস্তির জন্য ব্যবহার করা হতো। বন্দীদের মৃত্যুর দণ্ড হিসেবে সিংহের খাঁচায় ফেলে দেওয়া হতো। এটি মৃত্যুর চেয়েও খারাপ ভাগ্য বলে বিবেচিত হতো, কারণ সিংহরা বন্দীদের ছিঁড়ে খেত এবং তাদের জীবন্ত খেয়ে ফেল। 9 নম্বর, বন্য প্রাণী শিকার। বন্য প্রাণী শিকার কলোসিয়ামের আরেকটি জনপ্রিয় আকর্ষণ ছিল। শিকারীরা অঙ্গনে প্রবেশ করত এবং সাম্রাজ্যের সব জায়গা থেকে প্রাণী খুঁজে বের করে হত্যা করত। এটি শিকারীদের জন্য দক্ষতা এবং সাহসের পরীক্ষা ছিল, পাশাপাশি দর্শকদের জন্য একটি উত্তেজনাপূর্ণ ঘটনাও ছিল। কখনো কখনো প্রাণীগুলো বিষাক্ত বা বিষধর হতো, যা শিকারকে আরও বিপজ্জনক করে তুলত। অন্যান্য ক্ষেত্রে
প্রাণীগুলো শিকারীর একার পক্ষে দমন করার জন্য খুব বড় বা খুব হিংস্র ছিল। যখন এমন ঘটত তখন দর্শকরা প্রায়শই উল্লাস করত এবং শিকারীকে চালিয়ে যেতে উৎসাহিত করত। প্রাণীটি অবশেষে মারা না যাওয়া পর্যন্ত শিকার চলত। ৮ নম্বর, নকল নৌযুদ্ধ। নকল নৌযুদ্ধ কলোসিয়ামের একটি অনন্য আকর্ষণ ছিল। এর মধ্যে দুটি নৌকার দল অঙ্গনের একটি কোর্সে দৌড়াত এবং একে অপরের নৌকা ডোবানোর চেষ্টা করত। যুদ্ধগুলি প্রায়শই খুব তীব্র হতো এবং কখনো কখনো এর ফলে আসল আঘাত এবং এমনকি মৃত্যু ঘটত। দর্শকরা এই নকল যুদ্ধগুলো দেখতে পছন্দ করত, কারণ এটি সমুদ্রকে তার সমস্ত মহিমায় দেখার একটি বিরল সুযোগ ছিল। এছাড়াও যুদ্ধগুলো একজনের প্রিয় দলকে সমর্থন করার এবং দলের উদ্দীপনা দেখানোর একটি সুযোগ ছিল। ৭ নম্বর, মৃত্যুদণ্ড। রোমান সাম্রাজ্যের সময় মৃত্যুদণ্ড একটি সাধারণ বিনোদন ছিল এবং কলোসিয়ামও এর ব্যতিক্রম ছিল না। সবচেয়ে সাধারণ ধরনের মৃত্যুদণ্ড ছিল ক্রুশবিদ্ধকরণ, যেখানে কাউকে একটি ক্রুশে পেরেক দিয়ে মেরে ফেলা হতো এবং পানিশূন্যতা বা অতিরিক্ত ঠান্ডায় ধীরে ধীরে মরতে দেওয়া হতো। অন্যান্য ধরনের মৃত্যুদণ্ডের মধ্যে ছিল পাথর এবং এক টুকরো রুটির সাথে চামড়ার বস্তায় সেলাই করে নদীতে বা সমুদ্রে ফেলে দেওয়া। আগুনে পুড়িয়ে মারাও একটি জনপ্রিয় ধরনের মৃত্যুদণ্ড ছিল, তেমনি বন্য প্রাণীদের দ্বারা ছিঁড়ে খাওয়াও ছিল। ৬ নম্বর, রাজনৈতিক হাতিয়ার। রোমান সম্রাটরা জনসংখ্যা নিয়ন্ত্রণে কলোসিয়ামকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। জনসাধারণের পছন্দের খেলা এবং ইভেন্ট আয়োজন করে সম্রাটরা জনগণের আনুগত্য ক্রয় করতে সক্ষম হতেন। এছাড়াও সম্রাটরা তাদের শত্রুদের ভয় দেখাতে কলোসিয়াম ব্যবহার করতেন। নকল যুদ্ধ এবং মৃত্যুদণ্ড আয়োজন করে সম্রাটরা তাদের শত্রুদের মনে করিয়ে দিতে পারতেন যে তারা রোমের শক্তির বিরুদ্ধে ক্ষমতাহীন। ৫ নম্বর, রক্তক্ষয়ী যুদ্ধ। গ্ল্যাডিয়েটরদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধগুলি কলোসিয়ামের সবচেয়ে জনপ্রিয় ইভেন্টগুলির মধ্যে একটি ছিল। সাম্রাজ্যের সব জায়গা থেকে দর্শকরা এই মহাকাব্যিক লড়াই দেখতে ভিড় করত। গ্ল্যাডিয়েটররা বিভিন্ন অস্ত্র ও কৌশল ব্যবহার করে মৃত্যুর জন্য লড়াই করত। যুদ্ধগুলি প্রায়শই খুব পাশবিক এবং রক্তক্ষয়ী হতো, তবে দেখতেও অবিশ্বাস্যভাবে উত্তেজনাপূর্ণ ছিল। রোমানরা গ্ল্যাডিয়েটরদের একে অপরের বিরুদ্ধে তাদের শক্তি এবং দক্ষতা পরীক্ষা করতে দেখতে উপভোগ করত। এছাড়াও যুদ্ধগুলি রোমের দৈনন্দিন জীবনের অংশ ছিল, এমন সহিংসতা এবং রক্তপাতের একটি অনুস্মারক ছিল। ৪ নম্বর, বন্দী টোপ। বন্দীদের প্রায়শই কলোসিয়ামে বন্য প্রাণীদের টোপ হিসাবে ব্যবহার করা হতো। এটি প্রাণীগুলিকে অঙ্গনে প্রলুব্ধ করার জন্য করা হতো, যেখানে গ্ল্যাডিয়েটররা তাদের হত্যা করতে পারত বা কেবল দর্শকদের বিনোদনের জন্য প্রদর্শন করা যেত। বন্দীদের সাধারণত সিংহের খাঁচায় বা ভালুকের খাঁচায় ফেলে দেওয়া হতো, যেখানে তাদের ছিঁড়ে ফেলা হতো এবং জীবন্ত খেয়ে ফেলা হতো। এটি মৃত্যুদণ্ডের একটি নিষ্ঠুর এবং অস্বাভাবিক রূপ ছিল, তবে রোমান সাম্রাজ্যের সময় এটি অস্বাভাবিক ছিল না। ৩ নম্বর, গ্ল্যাডিয়েটরের বিদ্রোহ। ৭২ খ্রিস্টাব্দে একটি গ্ল্যাডিয়েটর বিদ্রোহ ঘটেছিল, যখন একদল গ্ল্যাডিয়েটর রোমান সাম্রাজ্যকে উৎখাত করার চেষ্টা করেছিল। বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন স্পার্টাকাস, একজন গ্ল্যাডিয়েটর যিনি তৃতীয় দাস যুদ্ধে রোমের বিরুদ্ধে লড়াই করার পর দাসত্ব গ্রহণ করেছিলেন। স্পার্টাকাস এবং তার সহকর্মীরা কলোসিয়ামের নিয়ন্ত্রণ দখল করে এবং সম্রাটকে জিম্মি করে। বিদ্রোহ শেষ পর্যন্ত দমন করা হয়েছিল, তবে অনেক প্রাণহানির আগে নয়। গ্ল্যাডিয়েটররা তাদের ঐক্যের অভাবে সফল হতে পারেনি। সকল গ্ল্যাডিয়েটর বিদ্রোহে অংশ নিতে ইচ্ছুক ছিল না, এবং কেউ কেউ এমনকি তাদের সহকর্মী দাসদের বিরুদ্ধেও লড়াই করেছিল। শেষ পর্যন্ত স্পার্টাকাস এবং তার অনুসারীদের সেই লোকেরাই বিশ্বাসঘাতকতা করেছিল যাদের তারা তাদের পক্ষে যোগ দেবে বলে আশা করেছিল। ২ নম্বর, জ্বলন্ত প্রশ্ন। কলোসিয়াম কিভাবে পুড়ে গেল? সবার মনে জ্বলন্ত প্রশ্ন হল, কলোসিয়াম কিভাবে পুড়ে গেল? দেখা যায় যে কলোসিয়ামের ইতিহাস জুড়ে বেশ কয়েকটি আগুন লেগেছিল। সবচেয়ে ভয়াবহটি ঘটেছিল ১৯১ খ্রিস্টাব্দে, যখন একটি বজ্রপাত কাঠের ছাদে আগুন ধরিয়ে দেয়। আগুন ৬ দিন ধরে জ্বলেছিল, অবশেষে নিভানোর আগে। অনুমান করা হয় যে অগ্নিকাণ্ডে অ্যাম্ফিথিয়েটারের ২/৩ অংশ ধ্বংস হয়ে গিয়েছিল। সৌভাগ্যবশত কাঠামোটি শীঘ্রই পুনর্নির্মিত হয়েছিল এবং এটি শতাব্দী ধরে ব্যবহৃত হতে থাকে। ১ নম্বর, ভূমিকম্প।
কলোসিয়াম ইতিহাসে বেশ কয়েকবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সবচেয়ে গুরুতর ভূমিকম্পটি ঘটেছিল 1349 খ্রিস্টাব্দে, যখন 7.2 মাত্রার একটি কম্পন রোমকে কাঁপিয়ে দিয়েছিল। ভূমিকম্পটি শহর জুড়ে ব্যাপক ক্ষতি সাধন করেছিল, যার মধ্যে কলোসিয়ামও ছিল। বেশ কয়েকটি খিলান এবং ভল্ট ভেঙে পড়ে, যার ফলে ছাদ ধসে যায়। ক্ষয়ক্ষতি সত্ত্বেও কলোসিয়াম মেরামত করা হয়েছিল এবং শতাব্দী ধরে ব্যবহৃত হতে থাকে। রোমে আঘাত হানা শেষ বড় ভূমিকম্পটি ঘটেছিল 1629 খ্রিস্টাব্দে। ভূমিকম্পটি কলোসিয়ামের সামান্য ক্ষতি সাধন করেছিল, তবে এটি আবার মেরামত করা হয়েছিল এবং টিকেছিল। আমরা আশা করি আপনারা কলোসিয়ামের ইতিহাস সম্পর্কে জেনে উপভোগ করেছেন। যদি করে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচে একটি মন্তব্য করুন এবং আমাদের জানান কোনটি আপনার সবচেয়ে আকর্ষণীয় লেগেছে। দেখার জন্য ধন্যবাদ।